টার্গেট তো ওইটা ইমেল কি ছিল মঙ্গ এটা পাসওয়ার্ড তো আগে যায় মঙ্গ তো আচ্ছা মঙ্গ ক্লাস নাকি অন্য কোনো কিছু দিছিলাম পাসওয়ার্ড না যে কি ছিল মাঝখানে উল্টা পাল্টা ছিল মঙ্গো ডিবি ক্লাস সরি মঙ্গো ডিবি ক্লাস ভয় পাইছি ভাই আমি বস এরকম বলতে শুনছি এই ছবি আই হ্যাভ কেমনে ক্যাপিটাল এই কানেকশন মানে তো ব্যবহার করতেছে নাকি এটা অলওয়েজ সাফ থাকে কিভাবে সামির কিছু করছো নাকি কি সামির মনে কিছু করছো এই সাইন ল্যাপটপে এটা তো মানে এটা তো প্রজেক্ট ক্লোজ হয়ে গেলে বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে দেখতেছি যে কন্টিনিউয়াসলি এটা হিট আছে কানেকশন আছে 12টা করে কি বুঝায় আপনারটা যে ডিস্টার্ব করতেছে কেউ এটা দিয়ে হয়তো জয়েন করে বুঝে আছে আমি না ইয়া তো আজকে আসবে সাহিল ফাইল সাহিল বাসা বসে এগুলো যে আসলে টার্গেট করে ভাই টার্গেট করে আগে তো এই আপনাদের কি বললো এই অনুষ্ঠানে এআই বলছে যে মানে এআই ইউজ করার জন্য বেশি বেশি করে আচ্ছা কোডের ভিতরে এআই ইউজ করতে বলছে স্যার হ্যাঁ কাজ কোডে এআই দিয়ে করতে বলছে তাও বলছে প্রিমিয়াম লাগবে আমার জন্য বসে দিয়ে দিবি ও স্যার একজনের ভার্সেলের কি জানি হ্যাঁ কুপন দিছে আর হচ্ছে যে আপনার বলছে মানে বেশি বেশি এআই যত পারা যায় ভালো করে এত কোড তো নিজের মানুষ লিখতে পারবে না লিখতে পারছেন এটা ভুল সময় কম কমে দেয় আমাদের আয়ু কমে গেছে স্যার এই কারণে এই দেখ আমি বুঝে বলতে পারি না আবার নিয়ে আসতো আমি ভুলে গেছি সাহি মঙ্গতে হিট করে বসে করলা মঙ্গতে হিট করে প্রচুর গরম ভাই তো আমরা খেলাধুলা করতেছি আজকে কি মাইক্রো সার্ভিস একটা সিম্পল আর্কিটেকচার ফলো করছিলাম আমি প্রথম ক্লাসে বুঝলাম যে মনোলিথিক আর্কিটেকচার আমরা কোড করতেছি মনোলিথিক মনে হচ্ছে এই যে আর্কিটেকচার এগুলো সব কিছুই আমাদের ঠিক আছে এক কোডের মধ্যে লজিক এক কোডের মধ্যে আপনার এক কোডের মধ্যে ফ্রন্ট এন্ড সব কিছু একটাই প্রজেক্ট আমাদের এই প্রজেক্ট মানে হচ্ছে সব কিছু জাভা এফএক্স করছিলেন জাভা এফএক্স এ ডেটাবেজের ভিতরে তারপরে সার্ভিস লেয়ারের ভিতরে জাভা এফএক্স এর ইউআই ওয়েটের ভিতরে এই প্রজেক্টই আপনার সব বুঝে গেছে তো এই টাইপের যেসব প্রজেক্ট হয় সাধারণত সেগুলো আমরা মনোলিথিক অ্যাপ্লিকেশন বলি যে এক প্রজেক্টের মধ্যে সব কিছু এখন এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটা
অনেক বড় হয়ে গেলে সমস্যা হয় আর কি সাধারণ ক্ষেত্রে। বিভিন্ন সময় দেখা গেছে যে স্পেসিফিক কোনো সার্ভিসে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হয়, এই সার্ভিসের জন্য আমরা বেশি মানুষ রাখতে চাই। যেমন অ্যাডভাইজিং এর টাইমে ধরতে চাই যে আমরা অ্যাডভাইজিং এ বেশি মানুষ রাখবো যাতে এটা সবসময় আপডেট থাকে এবং এটা একটা আলাদা টিম মেনটেন করবে। তো এইসব ক্ষেত্রে প্রবলেম হয় কি যে মৌলিক অ্যাপ্লিকেশন একটাই প্রজেক্ট, একটা প্রজেক্টের মধ্যে স্পেসিফিক কিছু ক্লাস সে মেনটেন করতেছে। তো একটা প্রজেক্টের মধ্যে কি করতে হচ্ছে, সবার কোড করতে হচ্ছে। তো এখন এই আর্কিটেকচারটা আসলে চেঞ্জ করতে হচ্ছে, তারা না ভাই ঠিক আছে একটা প্রজেক্টের মধ্যে সবাই আর্কিটেক্ট মানে সবাই কোড করবে, তার থেকে আমরা প্রজেক্ট সেপারেট করে ফেলি। যে ঠিক আছে আমি হইতেছে অ্যাডভাইজিং মডিউলটা দেখবো, অ্যাডভাইজিং রিলেটেড সব কাজ করবো, আমি এইচআর রিলেটেড সব কাজ করবো, আমি পয়েন্ট অফ সেল রিলেটেড সব কাজ করবো। মানে এই যে বড় ইয়ারটিটা কি হলো ভাগ হয়ে গেল, সবাই আলাদা আলাদা টিম নিয়ে কাজ করতেছে, এক এক টিম এক একটা মডিউল ডিল করতেছে। আমরা যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যদি বলি, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অনেক মডিউল আছে। এই তার মধ্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এটা একটা মডিউল, যেটা হচ্ছে আপনারা যা দেখেন আর কি, এটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে আছে আমাদের পারচেজ সিস্টেম, পারচেজ এন্ড স্টোর রিকুইজিশন সিস্টেম, স্টোর স্টক এগুলা মেইনটেইন করা। তারপরে অ্যাকাউন্ট সিস্টেম আছে, অ্যাডমিশন সিস্টেম আছে, এইচআর সিস্টেম আছে, সব কিছু কিন্তু এর মধ্যে আছে। এখন এটা মেইনটেইন করতে গেলে কি হবে, একটা নির্দিষ্ট প্রজেক্ট যদি হয় তখন কি হবে, সবাই এটা একটা প্রজেক্ট নিয়ে কাজ করবে। এখন ধরেন কোন একটা নির্দিষ্ট কেসে আমরা একটা সার্ভিস ডাউন হয়ে গেছে, মনে করেন আপনার অ্যাডভাইজিং এর সময় একটা সিস্টেম ডাউন হয়ে গেছে, তাহলে কি হবে, আমরা তাহলে কিন্তু পুরো ইউনিভার্সিটি বন্ধ, ব্যাংকে টাকা নেওয়া বন্ধ, অ্যাডমিশনও বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। তাহলে এটা একটা প্রবলেম যে একটা নির্দিষ্ট সার্ভিস যদি ডাউন হয়, একটা নির্দিষ্ট সার্ভিসের প্রবলেমের কারণে সব পুরো সিস্টেম ডাউন হয়ে যাবে। তো এই যে একটা ডিপেন্ডেন্সি থেকে দিতেছে যে এত বড় একটা সিস্টেম একটা নির্দিষ্ট কারণে বন্ধ হয়ে গেলে সবাই বসে থাকতে হবে, তাহলে পরে এটাকে ভাগ করে ফেলাটা জরুরি। তো ভাগ করে ফেললে কি হবে, মনে করেন দুইটা ডিফাইন প্রজেক্ট আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি রান করতেছে, স্পেসিফিক কোনো একটা পয়েন্ট যদি ব্রেক করে তাহলে পরে ওইটাই শুধু ডাউন হবে। মনে করেন অ্যাডভাইজিং এর সময় অ্যাডভাইজিং এর প্রবলেম হয়েছে, অ্যাডভাইজিং সার্ভিসটা বন্ধ আছে, বাট আমার টাকা পয়সা নেওয়া চলতেছে, আমার অ্যাডমিশন চলতেছে, এরকম সার্ভিসটা সবসময় আপ থাকবে আর কি। এই কারণে ওই যে মানুষজন বলে আর কি যে অ্যাডভাইজিং এর সময় পেমেন্ট সবকিছু চলতেছে, সবকিছু করতেছে, শুধু আমার অ্যাডভাইজিং ঠিক আছে। তো এই একটা বিষয় আর কি, যেই স্পেসিফিক প্রবলেম সেই স্পেসিফিক প্রবলেমের কারণে আদার্স কেউ যাতে সাফার না করে, সেটাই হইতেছে গিয়া আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে আসছে এবং এটা অল্প অল্প ভাগ করে ফেলছে। তো এটা হইতেছে গিয়ে আমি প্রশ্নটা বললাম যে কেন আসলে মাইক্রো সার্ভিস ব্যবহার করলে ভালো। প্রবলেম তো বুঝতে পারেন, এটা বুঝতে পারছেন যে এটা ভালো। প্রবলেমটা কি, এটা ম্যানেজ করাটা ডিফিকাল্ট। ম্যানেজ করাটা কিরকম ডিফিকাল্ট, আপনার যেহেতু আপনার অনেকগুলো প্রজেক্ট, অনেক প্রজেক্ট হয়ে গেলে পরে আপনাকে মেইনটেইন করতে গেলে কোন মডিউল কোন জায়গায় কোন প্রজেক্ট এটা ঝামেলা না, ঠিক আছে। তো এই জিনিসটা মেইনটেইন করতে গেলে আপনার কি করতে হবে, ডেডিকেটেড টিম লাগে, ঠিক আছে। ডেডিকেটেড টিম লাগবে, আপনাকে একটা সার্ভার আলাদা আলাদা প্রজেক্ট আলাদা ডিপ্লয় করতে হবে। একটা ডিপ্লয় করছেন একটা পিসিতে, আবার আরেকটা ডিপ্লয় করতে গেলে আরেকটা পিসি লাগবে, বেশি রিসোর্স লাগবে, ঠিক আছে। এই যে মেইনটেইন করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, যে আপনি যে বড় করতেছেন মানে ভাগ করতেছেন, যত ক্ষুদ্র ভাগ করবেন আপনার কষ্ট তত বেশি। তো মাইক্রো সার্ভিসে যাইতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা, আপনি এটা মেইনটেইন করার মতো, আপনার সেই টিম আছে কিনা। আর মনে হইলো ভাগ করে ফেললাম, এটাও কিন্তু উচিত না, বুঝে গেছে। তো এটা একটা ট্রেনিংয়ের মতন চলে অনেক সময় যে মাইক্রো সার্ভিস করতে হবে, শিখতে হবে, মাইক্রো সার্ভিস করি, ঠিক আছে, প্রজেক্টের মধ্যে। কিন্তু ব্যাপারটা এরকম না যে মাইক্রো সার্ভিস ম্যান্ডেটরি একটা প্রজেক্ট থেকে করতেই হবে, সেমিনারও অবস্থা করতে হবে বলছে, শিখতে হবে বলছে। যেটা বলবে কিন্তু এটা আসলে এরকম না, আপনি আগে নিজের ক্যাপাবিলিটি বুঝবেন, আপনার অ্যাপ্লিকেশনের জন্য আসলে এটা নেসেসিটি আছে কিনা সেটা বুঝবেন, তারপর মাইক্রো সার্ভিসে যাবেন। স্যার কোনো ওয়েব থেকে কিছু বুঝার অপশন আছে যেটা মাইক্রো সার্ভিসটা বন্ধ ঠিক এটা বোঝার উপায় আছে, এক্সপার্ট হওয়া লাগবে। এক্সপার্ট হওয়া লাগবে, আপনি ঘাটাঘাটি করলে হয়তো বুঝতে পারবেন। বেশিরভাগই মাইক্রো সার্ভিস হয়, বড় প্রজেক্ট গুলো মাইক্রো সার্ভিস হয় বেশিরভাগ সময়। আপনি তখনই বুঝবেন মাইক্রো সার্ভিস কিনা যে একটা স্পেসিফিক ওয়েবসাইট, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন স্পেসিফিক পোর্শন চলতেছে কিন্তু আরেকটা স্পেসিফিক পোর্শন চলতেছে না। যদি এরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা মাইক্রো সার্ভিসে আছে, একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আছে। আমরা গভর্নমেন্টগুলো মাইক্রো সার্ভিসে না, হ্যাঁ গভর্নমেন্ট প্রজেক্টগুলো বা ওয়েবসাইট
না তাহলে ও যদি সব ডাউন হয়ে যায় তাহলে পরে সারাদিনই ডাউন থাকে হ্যাঁ ওগুলো স্যার ম্যাক্সিমাম স্যার ডাউন মানে যখন ডাউন হয় সবগুলো একসাথে ডাউন হয়ে যায় না কোনটা ইয়া গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো হলে পরে একটা সার্ভিস না না এখানে প্রবলেম আছে এখানে নেটওয়ার্ক দিকে একটা প্রবলেম আছে মনে করেন যে ক্লাউড ফ্লে ডাউন হয়ে গেল ক্লাউড ফ্লে ডাউন হওয়া মানে সব ডাউন হয়ে গেছে মাইক্রোসার্ভিস সব ডাউন ঠিক আছে এখন মনে করেন কোথায় প্রবলেম এটার উপর ডিপেন্ড করতেছে আবার আপনি মনে করেন যে ইন্টারনেট আমি ব্যবহার করতেছি ইন্টারনেটই ডাউন হয়ে গেছে আমি এক জায়গায় একটা মাইক্রোসার্ভিস করছি সব কিছু ডাউন হয়ে যাবে তাই না তো এটা আসলে এভাবে বলাটা ডিফিকাল্ট তো ব্রডার কেসে বললাম আর কি যে এটা আমরা ইউনিভার্সিটি যে পার্টটা ইউজ করি ওটার ভিতরে কি মানে মাইক্রোসার্ভিসেস হ্যাঁ আছে তাহলে মাঝে মধ্যে যে ঢুকতেই পারি না ঝামেলা হয়ে গেছে আলাদা মাইক্রোসার্ভিস আপনাদের পার্ট আলাদা আইসোলেটেড তো এতটুকু বুঝে গেছে যতটুকু বললাম তার কোনো কনফিউশন আছে এইটুকু নিয়ে এখন এই যে মাইক্রো সার্ভিস করতেছি ঠিক আছে তো মাইক্রো সার্ভিস বলতে আবার আরেকটা জিনিসও আছে যে সার্ভিস বলতে আমরা কি বুঝি যে সার্ভিস একটা ফোল্ডার বানায় আমরা এখানে কি করতাম ইউজার সার্ভিসের কোড লিখতাম ট্রানজাকশন সার্ভিসের কোড লিখতাম কোড সার্ভিসের কোড লিখতাম মনে আছে এইগুলাই কিন্তু আমি সার্ভিস বলতেছি যে মাইক্রো সার্ভিসে বলতেছি সার্ভিস হচ্ছে এটা তো আপনি কয়েকটা সার্ভিস মিলাই আসলে একটা মডিউল ডিক্লেয়ার করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপ টু ইউ মনে করেন যে আপনি পয়েন্ট অফ সেল নিয়ে কাজ করতেছেন আপনার একটা বড় প্রজেক্ট এই বড় প্রজেক্টে এইচআর এর কাজও আছে আবার পয়েন্ট অফ সেলের কাজও আছে একটা পয়েন্ট অফ সেল মানে যে স্বপ্নের মতন সেখানে তো এইচআর রিলেটেড কাজও করতে হয় আবার স্টক মেইনটেইন করতে হয় তো আপনি ধরেন একটা বড় একটা ইআরপি পাইছেন যে দুইটাই মেইনটেইন করতে হবে তো আপনি ভাগ করে ফেলতে পারেন যে পয়েন্ট অফ সেল হইতেছে আমার আলাদা প্রজেক্ট আমার এইচআর হচ্ছে আলাদা প্রজেক্ট বুঝে গেছে তো পয়েন্ট অফ সেলের মধ্যে আপনার এমপ্লয়ি যা যা আছে সেই সব ক্লাসগুলো থাকবে সেই রিলেটেড সার্ভিসগুলো থাকবে আবার পয়েন্ট অফ সেলের মধ্যে আপনার এই যে স্টক প্রোডাক্ট এক্সেট্রা এই রিলেটেড ক্লাসগুলো থাকবে তাহলে দ্যাট মিনস এটাকে আমি বলবো পয়েন্ট অফ সেল সার্ভিস ওইটাকে বলবো হিউম্যান রিসোর্স সার্ভিস এইচআর সার্ভিস তাহলে আমার দুইটা মাইক্রো সার্ভিস বলবো আর কি তো এটা আপ টু ইউ আর কি আপনি কিভাবে এটাকে ডিক্লেয়ার করতে চাচ্ছেন কোনো কনফিউশন এখন ওকে এখন এই যে ডেটা আমি ডেটা রাখতেছি ডেটা নিয়ে দেখে এই হলো আমার কাজ এখন এই যে ডেটাটা কি আছে আমার ডেটাবেসে আছে আমরা এতদিন কি করছি ফ্যামিলিতে কোড করছি ফ্যামিলিতে মনে করেন আমি একটা আরেকটা টেমপ্লেট ছিল যে টেমপ্লেটে আমি ডেটাগুলো দেখাই দিতাম আমার একটা কন্ট্রোলার ছিল মনে আছে কন্ট্রোলারের মধ্যে আমি একটা ভিউ রিটার্ন করতাম জাস্ট কিন্তু আপনি এখন কি হইছে আপনার তো আলাদা আলাদা সার্ভিস হয়ে গেছে আলাদা প্রজেক্ট হয়ে গেছে তাহলে এর জন্য আলাদা ফ্যামিলি বানাতে হবে ওর জন্য আলাদা ফ্যামিলি প্রজেক্ট বানাতে হবে বানাতেই পারি কোনো সমস্যা নেই কিন্তু প্রবলেম কোথায় ওনার প্রজেক্টটা রান করতেছে ধরেন একটা পোর্টে একটা পিসিতে ওনার প্রজেক্টটা রান করতেছে আরেকটা পিসিতে এখন ওনার প্রজেক্টে দেখা গেছে যে আমি যখন ঢুকলাম পয়েন্ট অফ সেলের কাজ করতেছি এখন আমার মনে হয় এইচআর এর কাজ করতে মন চাইছে তাহলে আমার এখন আরেকটা এইচআর এমপ্লয়িতে যখন ক্লিক করলাম আমাকে আরেকটা ডিফারেন্ট ইউআরএল এ চলে যেতে হবে ইউআরএল এ চলে যাওয়া মানে আমি আরেক জায়গায় চলে আসছি ওয়েবসাইট আলাদা হয়ে গেল না বুঝে গেছে ওইটা মনে করেন যে hr.com এটা হয়ে গেল pointofsale.com দুইটা ডিফারেন্ট আর ইউআরএল পেয়ে গেছে তাহলে আমার এখানে যদি ডিফাইন্ড ইউআরএল হয় তাহলে আমার সিকিউরিটি মেইনটেইন করার একটা প্রবলেম আমার আবার অথেন্টিকেশন করতে হবে অপারেশন চেক করতে হবে ভদ্রলোক যখন এমপ্লয়িতে ক্লিক করতেছে এবার ভদ্রলোক বলতেছে ভাই আমার একটা আইডি পাসওয়ার্ডটা দেন ইউজার আইডি পাস করবেন আমি তো ইউজ করতেছি আপনি আবার এখানে এসে কি বলতেছেন এটা তো লজিক্যাল কোশ্চেন ইউজার তো রেগুলার মাইক্রোসফট বুঝেন এখানে পরে এখানে একটা সলিউশন দরকার তো মানে বাংলাদেশ কি করছে এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছে যে ঠিক আছে ভাই আমরা এখানে টাইম লিফটটাকে রাখবো না টাইম লিফট এখানেও নাই এখানেও নাই আমরা কি করব আমরা আপনাকে শুধু ডাটা দিব ওই যে আপনি লিস্টের ক্ষেত্রে একটা স্টুডেন্ট লিস্ট পাঠাচ্ছিলেন না কোনো ইউআই না কোনো টেমপ্লেট না জাস্ট আমি মনে করেন লিস্ট পাঠিয়ে দিতেছি মঙ্গোডিবিতে যেরকম একটা ডকুমেন্টের জেসন পাঠাচ্ছি ওইরকম মনে করেন কোর্সের আইডি দিলে পরে আপনাকে একটা জেসন পাঠিয়ে দিতেছে যে ভাই ঠিক আছে নেন এই যে কোর্সের আইডি দিচ্ছেন এই কোর্সের অবজেক্ট নেন আচ্ছা ঠিক আছে অ্যাডভাইজিং চাইছেন অ্যাডভাইজিংয়ের জিনিস নিয়ে নেন জাস্ট আমি একটা জেসন পাঠিয়ে গেছি উনিও একটা জেসন পাঠাচ্ছে ওই যে টেমপ্লেট ওই টেমপ্লেটের জায়গায় কোনো এইচটিএমএল না দিয়ে আমি জাস্ট একটা জেসন দিয়ে দিচ্ছি নিউ জেসন দিয়ে দিচ্ছি নিউ জেসন দিয়ে দিচ্ছি কিন্তু প্রবলেম হইতেছে ইউজার তো আবার জেসন বুঝে না তাই না ইউআই লাগবে এছাড়া তো একটা ইউআই লাগবে ইউআই ছাড়া এই ঘটনা কিছুই বুঝবে না তো তখন আবিষ্কার হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আচ্ছা ঠিক আছে ভাই আমি আসছি আমাদের একটু চাকরি বাকরি দেন আমরা এইচটিএমএল শিখে আসছি তো তারা এইচটিএমএল সিএসএস শিখে বলতেছে যে ঠিক আছে ভাই আমি হচ্ছে এইচটিএমএল সিএসএস করে যে ডিজাইন বানাই দিছি আমাদের ডেটা দিছে আমি এখন এই ডেটাগুলোকে দেখাই দিতেছি
তো এইটাকে একটা সুন্দরভাবে কোড করতে হবে। HTML CSS যদি আপনি কোড করেন মানুষজন তো আসলে মানে ফরমেশন তো থাকা জরুরি, যেমন আমরা স্প্রিং বুট শিখতেছি যেই কারণে। তো ফ্রন্ট এন্ডও এরকম মানুষজন তো বাছাই করতেছিল হাবিজাবি কোড করে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো তখন কি আসলো, একটা ফ্রেমওয়ার্ক আসলো, রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক, অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক, ভিউ ফ্রেমওয়ার্ক, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তারা তখন এই ফ্রেমওয়ার্ক ইউজ করে কি করতেছে, সুন্দরভাবে এই কন্ট্রোলার বানাচ্ছে, সার্ভিস বানাচ্ছে। তারা আবার নিজেদের মতন করে আমরা একটা কন্ট্রোলার বানাই, আমরা একটা সার্ভিস বানাই, এক্সেট্রা এক্সেট্রা বলে তারা এখন নিজেদের মতন করে একটা ফ্রন্ট এন্ড ইউজ করছে। তো এই হয়ে গেল ফ্রন্ট এন্ডটাও এখন কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই আবিষ্কার হলো কি, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার। ঠিক আছে, এখন আর বাংলাদেশি মানুষজন কি বলতেছে, মানে কম দামি যারা যারা টাকা দিতে চায় না যেসব কোম্পানিগুলো, তারা বলতেছে যে ভাই আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার আলাদা নিব, ব্যাক এন্ড ডেভেলপার আলাদা নিব, টাকা ডাবল লাগবে। এবার বলতেছে না ফুল স্ট্যাক হইতে হবে, তোমাকে সব জানতে হবে। এখন ওদিক দিয়ে কিন্তু আমি আলাদা করে আসলাম, কিন্তু এখন আবার বলতেছে আমাকে ফুল স্ট্যাক সব জানতে হবে। ঠিক আছে, তো এই হইলো কি আমার ফুল স্ট্যাক। আমি এদিকে ব্যাক এন্ড একটু বেশি জানি, যারা ব্যাক এন্ড একটু বেশি জানে তারাই আসলে ফুল স্ট্যাক। তারা একটু HTML CSS শিখে ফুল স্ট্যাক হয়ে গেছে, যে আমি তো ফুল স্ট্যাক হইতে পারি। তো এই হইলো কি ফুল স্ট্যাক হয়ে গেছে। তো এইভাবে আসলে আমাদের মানে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আসছি। বুঝেছেন? তো জার্নিটা এই হলো জার্নি। তার কোনো কনফিউশন? তবে স্যার এখন ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেটগুলো এগুলো তো স্যার মনে হয় বিভিন্ন সাইটেই পাওয়া যায়। এই টেমপ্লেট যেগুলো অ্যাডমিন টেমপ্লেট যে দেখাইছিলেন একবার, ওটা তো HTML পাওয়া যায়। হ্যাঁ শুধু শুধু ফ্রন্ট এন্ডের উনি যে ব্যাক এন্ড বানাইলো কষ্ট করে, ওই ডেটা দেখাবেন না, ওই ডেটার জন্যই তো মানুষজন লাগবে। কানেক্ট করা। এইটাই স্যার হবে। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আরেকটা পার্টে। আরেকটা পার্ট কিরকম, এই যে সার্ভিসগুলো তো আমরা আলাদা করে ফেলছি। মনে করেন যে আমরা তিনটা সার্ভিসের কথা চিন্তা করি। একটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিস, একটা এই ক্লাস আছে স্টুডেন্ট, উনি হইতেছে স্টুডেন্ট কন্ট্রোলার, বাংলায় বসে আছে যে আমি আমাকে স্টুডেন্ট দিবেন, আমি সেভ করে রাখবো, স্টুডেন্ট দিবেন, আইডি চাবেন, স্টুডেন্ট ডিটেলস দিয়ে দিব, লিস্ট চাবেন, লিস্ট দিয়ে দিব। উনি এইটুকু কোড করে চুপচাপ বসে আছে। মনে করেন এই পাশে উনি হচ্ছে কোর্স সার্ভিস, উনি কোর্স আইডি দিবেন, কোর্স টাইটেল দিবেন, সেই কোর্স সেভ করে রেখে দিবেন, লিস্ট চাবেন, দিয়ে দিবেন, ওই JSON ফরম্যাটে দিতেছে। তাহলে উনি হইতেছে ওনার কাছে আমি স্টুডেন্ট পাই, ওনার থেকে কোর্স পাই, দুইটা ডিফারেন্ট প্রজেক্ট। ঠিক আছে, কোনো ডিপেন্ডেন্সি নাই, ইউজুয়ালি রান করতেছে। যে আমাদের আনিকা সাইডের প্রজেক্ট বানাইছে হচ্ছে অ্যাডভাইজিং প্রজেক্ট। মানে অ্যাডভাইজিং মানে কি, স্টুডেন্ট অ্যাডভাইজিং করতেছে। এখন ওনার কাছে কি আছে, উনি তো অ্যাডভাইজিং, ওনার কাছে কিন্তু স্টুডেন্ট প্রজেক্টও নাই, কোর্সের প্রজেক্টও নাই। তারা ওনার তো এখন অ্যাডভাইজিং করতে স্টুডেন্ট লাগবে। তাহলে উনি ওনার কাছে রিকোয়েস্ট করবে যে ভাই স্টুডেন্টের আইডিটা কত, ডিটেইলস একটু দেন, নাকি অ্যাড বলবে, উনি স্টুডেন্টের ডিটেইলস দিবে। আবার কোর্স লাগবে, কোর্সটা আমার কাছে যাবে যে ভাই কোর্স লাগবে একটা CS101 কি কোর্স ডিটেইলস দেন, উনি একটা ডিটেইলস দিবে। উনি এই দুটো ডিটেইলস নিয়ে কি করতেছে, অ্যাডভাইজিং এর জন্য অ্যাডভাইজিং করতেছে। এখন ধরুন মনে করেন যে অ্যাডভাইজিং এর সময় আনিকা সাইডার প্রজেক্ট ডাউন হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু স্টুডেন্ট সার্চ করলে আমরা পাচ্ছি, এই পাশে কোর্স সার্চ করলেও পাচ্ছি, কারণ এটা আলাদা জিনিস। ঠিক আছে, তো ওনার কিন্তু ডেটাবেসও আলাদা, ওনারও ডেটাবেসও আলাদা, অ্যাডভাইজিং ডেটাবেসও আলাদা। তিনজনের তিনটি ইন্ডিভিজুয়াল ডাটাবেস। ডেটাবেস যদি আবার সেম হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আবার তিনটে ডাউন হয়ে যেতে হবে। বুঝে গেছে? সো দ্যাটস ওয়াই মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে আমরা সাধারণত ডেটাবেসগুলোও আলাদা আলাদা রাখি, সার্ভিস লেয়ারও আলাদা, ডেটাবেস লেয়ারও আলাদা। ওনার জন্য স্টুডেন্ট দিবি, ওনার জন্য কোর্স দিবি, ওনার জন্য অ্যাডভাইজিং দিবি, ডেটাবেসই আলাদা। প্রজেক্ট যেহেতু প্রজেক্টের অনুযায়ী ডেটাবেসও আলাদা। ক্লিয়ার? কার কোনো কনফিউশন? ওকে, তাহলে আমরা এবার প্র্যাকটিক্যালি চলে যাই। ঠিক আছে, মক্রো মাইক্রো করে নেই, একই জিনিসই তো স্যার। আরেকটা বিষয় আছে যেটা বলে নেই। মনে করেন আমরা তো তিনজনকে বললাম যে একজন স্টুডেন্ট, একজন কোর্স, একজন অ্যাডভাইজিং। এখন উনি তো অ্যাডভাইজিং করতে গেলে স্টুডেন্ট এবং কোর্স দুজনকে দরকার হতেছে। এখন অ্যাডভাইজিং মনে করেন আপ আছে, কোর্স ডাউন হয়ে গেছে, কোর্স সার্ভিস বন্ধ আছে, তাহলে কিন্তু অ্যাডভাইজিং সার্ভিসও কাজ করবে না। ঠিক আছে, এটা কিন্তু তাহলে আবার অ্যাডভাইজিং কি হচ্ছে, অ্যাডভাইজিং একজন আরেকজনের ডিপেন্ডেন্ট।
মাইক্রোসার্ভিস এটাও একটা প্রবলেম। মাইক্রোসার্ভিস আরেকটা প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট হইতে পারে, সো আরেকজন যদি ডাউন হয়ে যায় উনিও কিন্তু ডাউন হয়ে যাবে, তো সেটাও খেয়াল রাখতে হবে। যেমন আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম, ক্লাস অ্যাটেন্ডেন্সে আমাদের পি দেখায় না সবাইকে বাই ডিফল্ট, ঠিক আছে? এই পি যে দেখাচ্ছে এই প্রেজেন্ট কিনা, ঠিক আছে? আপনি তো পাঞ্চ করতেছেন, পাঞ্চ করলে পরে এটা আমি বুঝতেছি যে আচ্ছা ঠিক আছে আপনি আসছেন, তো ওই যে টাস্কটাই আপনি ঢুকতেছেন বেরোতেছেন, এটা কিন্তু আলাদা থার্ড পার্টি ভেন্ডর দ্বারা আমরা নিচ্ছি, কারণ ওই হার্ডওয়্যারটা আমাদের কাছে নাই, আমরা তো আবিষ্কার করি নেই, কোডও লিখি নেই, পাঞ্চ করলে কী হবে, দরজা খুলবে, এটা তো সম্ভব বলেন, এটা তো লজিক্যাল না। তো দেখছে আমরা এটা কিনে নিয়ে আসছি, তো কিনে নিয়ে আসলে পরে ভদ্রলোক আলাদাভাবে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করতেছে যে ঠিক আছে এই স্টুডেন্টের অ্যাগেন্স্টে আমরা কি করলাম আইডি ক্রিয়েট করে দিলাম। এটা কিন্তু অটোমেটিক হয়, আপনি যখন ভর্তি হয়েছেন, ভর্তি হওয়া মাত্র আপনি যখন আইডি কার্ড পাইছেন, আইডি কার্ড পাওয়া মাত্রই ওইটার মধ্যে একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাইলে আমার কি করতেছে, ওনার সার্ভিসে কি করতে হচ্ছে, একটা ট্রিগার করতে হচ্ছে যে ভাই আমার একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, এই হচ্ছে আইডি এবং নাম রেখে দেন, তুমি রেখে দিল, ওকে অটোমেটিক হচ্ছে, এটা কিন্তু কেউ আলাদাভাবে বলতেছে না, কাজ বাইরে যাবে যদি আলাদাভাবে করতে হয়। সিমিলারলি আপনি যখন পাঞ্চ করতেছেন, পাঞ্চ করলে কি হচ্ছে, আবার ওইখানে ওই ডেটাবেসে মানে ওই অ্যাটেন্ডেন্স সফটওয়্যারে কি হলো আপনার এন্ট্রি পড়লো যে ওই জিহাদ আসছে, অমুক আজকে আসছে, ওকে ফাইন আসলো। এখন আমি ক্লাস অ্যাটেন্ডেন্স দিতে আসছি, এখন আমার কি করতে হবে, এই ক্লাসে যারা যারা আছে সবার ডেটা আমার টান দিয়ে নিয়ে আসতে হবে যে আজকের দিনে এই ক্লাসে কারা কারা আসছে। তাহলে আমাকে আবার তার কাছে ওই সফটওয়্যার জিজ্ঞেস করতে হচ্ছে যে ভাই আজকে ক্লাস এই যে স্টুডেন্টগুলো আজকে আসছে কিন্তু দেখেন তো এটা দেন, ওরা আমাকে আবার রিটার্ন পাঠাইতে কে কে আসছে কে কে আসে নাই, সেই অনুযায়ী কি হচ্ছে আমাদের এই পি এবং এ দেখাচ্ছে আর কি। তারপর যদি অ্যাটেন্ডেন্স সিস্টেম ডাউন থাকে তাহলে কিন্তু আমার এই ডিফল্ট যে পি বা এ আসে সেটা কিন্তু আসবে না। তো ভাই অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম ডাউন আছে তখন কিন্তু সব এ হয়ে থাকে, মানে অ্যাবসেন্ট দেখায়, পি হয় না, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা ইস্যু যে আপনি কিন্তু এই যে সিস্টেমে একটা সিস্টেম আরেকটা সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট। টাইপে ম্যাভেন ওকে আমার তিনজন লাগবে অ্যাকচুয়ালি, দুইজন হলেও হবে, জিহাদ এবং আলী আমার সাথে একই করতে থাকেন, ঠিক আছে? মাইক্রো সার্ভিস যেহেতু আমি একা তো করলে হবে না, সবার করতে হবে, কারণ অ্যাটলিস্ট দুইজন আমার ভলান্টিয়ার লাগবে। ও শিট, এটা তো দেখি ভিতর থেকে লেগে গেছে, কি একটা সমস্যা, হ্যাঁ চলে গেছে, সমস্যা নেই, এই যে রোডের সেকেন্ডারি ব্যাকআপ আছে, মাইক্রোসার্ভিস একটা ডাউনলোড এটা আসলে একটা অল্টারনেটিভ লাগবে। হ্যাঁ আপনি এটার সাথে একটা করেন, সেম করতে থাকেন, আমি সেম করতে থাকবো। ওকে তো আমরা তো স্টুডেন্ট সম্পর্কে জানি, একটা ক্লাস তৈরি করলাম, নেক্সটে ক্লিক করলাম, বম্বক দিলাম, ডেভ টুলস দিলাম, স্প্রিং ওয়েব দিলাম, আমার কোনো টেমপ্লেট ইঞ্জিন থাকবে না, আমি ফ্যামিলিটা সিলেক্ট করতেছি না, একটু আগে যেটা বললাম যে আমাদের কোনো ইউআই থাকবে না। সিকিউরিটি আপনারা অলরেডি পারেন, এসকিউএল ইউজ করব না, নো এসকিউএল, স্প্রিং ডেটা, মঙ্গোডিবি ব্যবহার করতেছি, কারো কোনো কনফিউশন? তো এই কটা ব্যবহার করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম।
কিছু বলিনি এবার কিছু সহজ ছিল টেস্টিংটা সার্ভিসটা দিচ্ছি এটাই এটাই বানান আমরা না আপনি বানান পরে আপনি বানাইছেন আবির বানানো শুরু করছে স্যার মানে স্টুডেন্টরা শুরু বানাইছে হ্যাঁ স্টুডেন্টটাই বানাবেন খালি স্টুডেন্ট ডিবি তো একটা টেস্ট টাস্ক করতেছি লিঙ্কটা স্যার আমরা মঙ্গলে কি কানেক্ট করব হ্যাঁ আপনার ডেটাবেসে করেন মানে স্যার কি সেম করতেছেন নাকি হচ্ছে যাই সমস্যা নেই কথা বলবো একটা পাগল বুঝছো একটা পাগল বাচ্চা আছে এরকম করলো আইপিএলের সব সম্পত্তি বন্ধ করে দিতে পারেছে ওদেরই তো এটা হতে এলো 80% দর্শকই বাংলাদেশের বাকি 20% হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তারপরে তো আইপিএল লাগে ওয়ার্ল্ড ওয়াইড স্মল ক্লাস টুর্নামেন্ট আইপিএল দেখে হচ্ছে 12টা দেশ 12টা দেশের মধ্যে 11টা দেশ থেকে 20% বাংলাদেশ থেকে 80% এই কারণে আমরা বলতেছি এরকম যদি করে না কোনো দেশে ওর লাগে আজ পর্যন্ত ওর বসে থাকা লাগবে একটা জিনিস দেখি স্যার ওটিপি লাগবে ওটিপি লাগবে আরে আপনি এই ডেটাবেসে কেন আপনার ডেটাবেস নাই 962795 962795 হ্যাঁ তাহলে তো আপনার এটা তো হবে না হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই করেন ডেটাবেসের নাম বলুন নাম এটা তাই সমস্যা নাই স্টুডেন্ট নাম রেসপেক্ট দিকে আমি এটা বন্ধ করে দিতে পারেন ওকে সো যে কাজগুলো করলাম দেখলেন তো মনে হয় আবার দেখাই দিই একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করছি যেটাতে আইডি স্ট্রিং নেম স্ট্রিং সিজিপিএ ডাবল একটা এটা তো কানেকশনটা যেটা ডেটাবেস হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ডিবি আপনি তো ডেটাবেসে দিয়ে
এটা একটা রেপোজিটরি তৈরি করছি, এটা রেপোজিটরি তৈরি করছি, আর স্ট্যাটাস সরি এটা নতুন অবজেক্ট তৈরি করার জন্য স্টুডেন্ট রেপোজিটরিতে একটা টেস্ট ক্লাস তুলছি আর কি, 3টা স্টুডেন্ট অ্যাড করে ফেলছি। কোনো কনফিউশন আছে নিয়ে? এখন যেটা করতে হবে আমাদের, তো আমি সার্ভিস ডেটা স্কিপ করছি, ডাইরেক্ট রেপোজিটরিতে কাজ করতেছি আর কি। আমাদের কন্ট্রোলার্স লাগবে। এই যে ডেটাটা, এই ডেটাটা আমরা যদি বাইরে পাস করতে চাই, সেটা টেমপ্লেটে হোক, জেসন ফরম্যাটে হোক, ওয়েব ফরম্যাটে হোক, এইচটিএমএল হোক, আমার অবশ্যই একটা কন্ট্রোলার প্রয়োজন। কন্ট্রোলার ছাড়া আমি ডেটা পাঠাতে পারবো না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি একটা কন্ট্রোলার বানাচ্ছি। স্টুডেন্ট কন্ট্রোলার। তো আগে আমরা কি করতাম, এখানে ডাইমেনশন দিতাম @ এখন আমরা দিব রেস্ট কন্ট্রোলার। যেহেতু আমরা এখানে কোনো HTML রিটার্ন করতে, HTML টেমপ্লেট ফাইল রিটার্ন করতে চাচ্ছি না, এখানে জাস্ট আমরা একটা জেসন রিটার্ন করতে যাচ্ছি। এটাকে আমরা বলতেছি রেস্টফুল এপিআই, যে আমরা একটা ডেটা পাস করব, মানে জেসন ফরম্যাটে ডেটা এখানে রিটার্ন করতে যাচ্ছি। আমরা কোনো টেমপ্লেট বা HTML কোনো পার্সিং ডেটা এখানে পাস করতে চাচ্ছি না। এই কারণে এটা রেস্ট টেমপ্লেট হয়ে গেছে, বুঝে গেছে? রেস্ট কন্ট্রোলার। এখন আমি যেটাকে পাস করতে পারি এটা দেখাচ্ছি। ধরেন আমার আগে সার্ভিসটা লাগবে, আমার যেহেতু সার্ভিস নাই, আমি সরাসরি রেপোজিটরি থেকে ডেটা নিয়ে আসতেছি। গেট অল স্টুডেন্ট আমি একটা মেথড লিখলাম। এই যে গেট অল স্টুডেন্ট, এটাকে আমি রিটার্ন করতে চাচ্ছি কি, রিটার্ন হচ্ছে স্টুডেন্ট রেপোজিটরি ডট ফাইন্ড অল। ফাইন্ড অল আমাকে লিস্ট অফ স্টুডেন্ট রিটার্ন করতেছে, আমি সব স্টুডেন্ট পাঠিয়ে দিতে যাচ্ছি। তো পাঠাতে যাচ্ছে লিস্ট অফ স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আমি এখানে রিটার্ন করলাম যে আমার এখান থেকে লিস্ট অফ স্টুডেন্ট আমি পাঠাবো। তো এর আগে আমরা যেটা করতাম, এখানে গেট ম্যাপিং পোস্ট ম্যাপিং দিতাম, রাইট? এখানে হচ্ছে যে আমি কোন পাথে আমি এটাকে দেখাতে চাচ্ছি, গেট ম্যাপিং, যে আমাকে গেট রিকোয়েস্ট করলে এটা আমি পাঠাবো। তাহলে আমাকে একটা ইউআরএল বলতে, একটা পাথ বলতে হবে, কোন পাথে গেলে পাবো। যেরকম একটা সাইন ইন, সাইন আপ, কোন লিঙ্কে গেলে একটা ডেটা আসবে, সেই লিঙ্কটা বলতে হবে। সেটাকে আমরা বলি এরকম। আপনি যে কোনো পাথ বলতে পারেন, /API/student। তো /API বলতে হবে কোনো কথা নেই, আপনি মনে করেন সাইন ইনের মধ্যে স্টুডেন্ট পাঠিয়ে দিয়েছেন, দিতেই পারেন আপনার উপরে। এইটা হচ্ছে আপনার একটা নাম, যে আপনি এই নামে ডেটাটা পাঠাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি একটা স্টুডেন্ট লিস্ট পাবেন। তো এটা একটা ফরমেশন থাকে সাধারণত, আমরা /API দিয়ে কনভেনশন বোঝাই যে এটা হচ্ছে API রিটার্ন করবে এই ফোল্ডারে গেলে। তারপর আমরা অনেক সময় ভার্সন মিনিং করি যে ভি, তারপর অনেক সময় আমরা এরকম ভাবে ভার্সন দিই, ঠিক আছে? এখানে আবার আপডেট দিই, এরকম ভাবে অনেকভাবে মেনটেন করি আর কি। তো ইজি রাখার জন্য আমি আসলে জাস্ট এতটুকু রাখলাম। তো এই ফরমেশন আপনারা নেমিং কনভেনশন অনুযায়ী করবেন। আপনি বুঝে গেছেন? তো এবার যদি আমি প্রজেক্টটাকে রান করি, এখানে সিমিলার ওয়েতে আপনারা কিন্তু সেই অথেন্টিকেশন অথরাইজেশন যা পার্ট আছে এগুলোও কিন্তু এখানে করতে হবে আর কি, যেগুলো আমি স্কিপ করে গেছি। সিমিলার অ্যাপ্রোচে আপনার ওই অথেন্টিকেশন অথরাইজেশন করতে হবে সিকিউরিটি। কিন্তু আমার প্রজেক্টটা রান হচ্ছে 9901 পোর্টে। তো 9901 পোর্টে যদি আমি যাই, দেখেন আমি লোকাল হোস্ট 9901 নাম দিয়েছিলাম API/students। এখানে গেলাম, দেখেন আমাকে একটা জেসন রিটার্ন করছে। এই যে ফরম্যাটটা দেখছেন এটাকে আমরা বলি জেসন ফরম্যাট। রেস্ট কন্ট্রোলার নিজে থেকে জেসন বানায়। হ্যাঁ, রেস্ট কন্ট্রোলার দেওয়ার কারণে ও এটাকে জেসন বানায় দেয়। ডিফল্ট হচ্ছে জেসন। আপনি চাইলে এটাকে কনফিগার করতে পারবেন, এক্সএমএল বানাতে পারবেন বা অন্য কোনো ফরম্যাট যদি চান সেটা করতে পারবেন।
তো যেহেতু আমরা জেসন দিয়ে কমিউনিকেশন করি সাধারণত, এটা খুব কমন ফরম্যাট, জাস্ট আমরা এই জেসন বানায় ফেললাম আর কি বিষয়টাকে। তো কেউ যদি এই পাতে যায় তখন তার যদি এই পাতে অ্যাক্সেস থাকে তাকে আমরা এই ডেটাটা দিব। সাধারণত ইউজার কি করে না, ইউজার হচ্ছে এই ডেটাটা আসলে দেখে এই ঘটনা বুঝে না আর কি। তো তাকে তো আমাকে ইউআই ফর্মে দিতে হবে। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার এই লিঙ্কটাতে ক্লিক করবে, মানে কল করবে, কল করে এইটা ডেটাটা নিয়ে সে এই ডেটাটাকে সুন্দর করে দেখাবে আর কি। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? ধরেন আমি স্পেসিফিক একটা ইউজারের ডেটা দেখতে চাচ্ছি, তখন আমরা কি করতাম সাধারণত যেটা করি এরকম ভাবে করি। সো গেট ম্যাপিং এর ক্ষেত্রে আমরা এখানে একটা রিকোয়েস্ট প্যারামিটার পাস করব। রিকোয়েস্ট প্যারামিটার মানে বোঝায় হচ্ছে আমরা যখন হোয়াট দিয়ে আইডি ইকুয়াল টু সামথিং দেখাইছিলাম, এটাকে বলে রিকোয়েস্ট প্যারামিটার। যে আমার এখানে আইডি নামক একটা প্যারামিটার পাস হয়ে আসবে, এই আইডি নামক প্যারামিটারের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে তাহলে আমি ওই আইডিটাকে ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করব। তো আইডি নামটাই হচ্ছে ভ্যারিয়েবলের নাম এবং রিকোয়েস্ট প্যারামিটারের নাম একই। তো আপনি যদি কাস্টমাইজ করতে চান এইখানে থেকে কাস্টমাইজ করা পসিবল। যে আপনি ব্র্যাকেটে দিলেন, এখানে বললেন যে রিকোয়ার্ড না নেম, যে আমার প্যারামিটারের নাম হইতেছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি প্যারামিটারে পাস করবে, কিন্তু ভ্যারিয়েবলের নাম হবে আইডি। তো আপনি কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে যেতে পারেন। যদি বলেন যে না এটা ম্যান্ডেটরি না, তখন আপনি রিকোয়ার্ড ট্রু ফলস, রিকোয়ার্ড ফলস বলবেন। বাই ডিফল্ট রিকোয়ার্ড ট্রু থাকে। তো আপনি যদি বলেন যে না এটা হচ্ছে রিকোয়ার্ড ফলস, না দিলেও আমি যেটা দিতে চাই, তখন আপনি এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি একই নাম দিয়ে ফেলছি, ধরেন আমি দিলাম যে গেট /get। তো এবার যদি দেই, তো এইখানে ইউআরএল এ দেখেন এই পুরো লিস্ট পাঠাচ্ছে। যদি আমি এখানে যে আরেকটা ইউআরএল বানাইলাম সেটাকে যদি দেই /get id equal to 101, তখন ওই একটা স্টুডেন্টের অবজেক্ট, এটা কিন্তু আর অ্যারে নাই, এইটা দেখেন অ্যারে, এটা কিন্তু একটা সিঙ্গেল অবজেক্ট, কারণ আমি এখানে রিটার্ন করছিলাম একটা সিঙ্গেল অবজেক্ট, দ্যাটস ওয়াই এটা অবজেক্ট। ঠিক আছে? তো বারবার লাগিয়ে দিতেছে, একটা সমস্যা। ইয়াটা তো বুঝতেছি না, 60-এর কবে দিলেও তো লেগে যাচ্ছে, এই জন্য তো ছোট বড় করে এটার ভিতরে থাক, আপাতত মনে হচ্ছে কিছু হবে না। তো এতটা ক্লিয়ার? কার কোনো কনফিউশন? ওকে, তো এই তো গেল গেট ম্যাপিং। গেট ম্যাপিং এর পরে আমাদের এটা ধরেন যে আমরা একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে চাইতে পারি। অনেক সময় হয় না স্টুডেন্ট অবজেক্ট আমার তৈরি করা লাগবে, ফর্ম পাঠাইছে মানে রিঅ্যাক্ট থেকে আমাকে একটা ফর্মে ডেটা পাঠাতে চাচ্ছে, তখন আমরা সাধারণত পোস্টে যেটা নিই, পোস্ট ম্যাপিং। রিকোয়েস্ট প্যারামিটার একটা প্যারামিটার আছে, আর বডিতে কি পুরো অবজেক্টটাই আসে, তাই না? হ্যাঁ, ওটা পুরো অবজেক্ট আসে।
এরকম ভাবে আপনি মনে করেন যে এই লিঙ্কে যদি আপনি পোস্ট কল করেন তখন সে রিকোয়েস্ট বডিতে আপনি যেটা স্টুডেন্ট অবজেক্ট যদি পাঠান সেও একটা জেসন ফর্মেটে ডেটা পাঠাবে। সে মনে করেন যে আপনাকে এই ডেটাটা মনে করেন ঠিক যেভাবে আছে এই ফর্মেটে ডেটা পাঠাবে, সে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং ডেটাবেসে তখন সেভ করে নেবে। ফর্মেটটা সেম থাকবে, ঠিক থাকতে হবে, এক্স্যাক্টলি এরকম করতে হবে, নাহলে সে ম্যাপ করতে পারবে না। সে যদি ভ্যারিয়েবলের নেম উল্টাপাল্টা দেয় তখন কিন্তু স্টুডেন্টের সাথে ম্যাপ হবে না। ম্যাপ না হলে পরে সে আর এটাকে অ্যাকসেপ্ট করবে না। মানে ফ্রন্ট আর ব্যাক এর দুটো ভেরিয়েবল, হ্যাঁ, ভ্যারিয়েবলের নেম একই রাখতে হবে। সো আপনি যখন পাঠাবেন মানে ফ্রন্ট এন্ডের সাথে, তখন এটা বলে নিতে হবে যে ভাই আমার কিন্তু এইভাবে পাঠাইতে হবে। এটার জন্য আলাদা এপিআই ডকুমেন্টেশন বলে, এপিআই ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। আপনি যদি এটা সার্চ দেন তখন ফ্রন্ট এন্ড তো বুঝবে না যে ভাই আপনাকে কি ডকুমেন্টেশন দিব, সরি মানে কি পাঠাবো এটা বলেন। এই যে যেরকম রিট্রিভ করলে পরে আমাকে এই ইউআরএল এ পাঠাতে হবে, প্যারামিটার আইডি পাঠাতে হবে, ঠিক আছে? এরকম সে আপনাকে রেসপন্সে আমি আপনাকে এটা পাঠাবো। সো সে হচ্ছে আমাকে স্যাম্পল বলে দিবে যে আপডেট করার ক্ষেত্রে আমাকে পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, এই লিংকে দিতে হবে, তারপরে বডিতে আমাকে এইটা পাঠাতে হবে, তাহলে আমি রেসপন্স আপনাকে এইটা দিব। যদি ভুল হয় তখন আমি বলবো এইভাবে ডেটাটা পাঠাবো। তো কি পাঠাবো সেটা আসলে আমাদেরকে যেহেতু আমি ডেভেলপ করতেছি আমাকে বলে দিতে হবে যে ভাই আমাকে এইভাবে ডেটা পাঠাবেন, চাইলে আমি অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবো। বুঝে গেছে? এটাই দ্বিতীয়, আপনি দ্বিতীয় ওই যে এখানে দ্বিতীয় আকারে পাঠাবেন, সমস্যা নেই, আমার কাছে তো দ্বিতীয় নাই, সেটা ইউজ করি না। আমরা যে বিকাশের অ্যাপ বানাইলাম, মনে করেন যে বিকাশ ডেভেলপার, এখানেও তারা দেখেন আমাদেরকে ডকুমেন্টেশন দিয়ে দিচ্ছে যে এপিআই রেফারেন্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যে আমার সাথে আপনার ওনার একটা অ্যাপ্লিকেশন, আমার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তার সাথে আমার কমিউনিকেশন করতে হবে, এটা তো আর আমরা হিউম্যান কমিউনিকেশন করবো না, তাই না? এই অ্যাপ্লিকেশন থেকে ইউএমএস একটা অ্যাপ্লিকেশন, বিকাশ একটা অ্যাপ্লিকেশন, ইউএমএস টু বিকাশ কথা বলবে। আর তাদের ভাষাটা কি হবে এখানে বলে দিচ্ছে। দেখেন আমরা যখন একটা পেমেন্ট তৈরি করি তখন তারা বলে দিচ্ছে যে আমাদেরকে এই লিঙ্কে পাঠাতে হবে, একটা হিট দিয়ে দিচ্ছে, বলছে যে এই লিঙ্কে আপনি একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবেন। এটা বলে দিচ্ছে যে বডিতে কি কি পাঠাতে হবে, বডিতে বলে দিচ্ছে আমাকে অ্যামাউন্ট পাঠাতে হবে, কারেন্সি কি সেটা পাঠিয়ে দিতে হবে, এই যে এখানে অপশন হচ্ছে এটা রিকোয়ার্ড, এটা টাইপ হচ্ছে স্ট্রিং, এই যে লেখা আছে, যেমন এটা আবার এটা কিন্তু রিকোয়ার্ড না, এটা না দিলেও সে অ্যাকসেপ্ট করবে। এটা তারা বলে দিচ্ছে। তারপরে যে অপারেশন কি, যেটা আমাদেরকে আলাদাভাবে বলে দিচ্ছে যে এইটা দিয়ে কি অপারেশন কি দিতে হবে, ঠিক আছে? এটা হলে পরে সে আমাদেরকে কি রেসপন্স দিবে এটাও বলে দিচ্ছে যে রেসপন্স হলে এই রেসপন্সটা আপনি এক্সপেক্ট করবেন। এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। এরকম যদি কুইরি করতে চাই যে একটা ট্রানজাকশন আইডি দিলাম, এই যে পেমেন্ট আইডি দিচ্ছে, যে পেমেন্ট আইডি দিলে পরে আমাকে এই রেসপন্সগুলো সে আমাকে দিবে। এটা হচ্ছে বিকাশ থেকে আমাকে পাঠিয়ে দিচ্ছে যে ভাই এই যেভাবে করে আপনি আমাদেরকে রিকোয়েস্ট করেন, আপনারা যখন বাটনে ক্লিক করেন তখন আমরা এই কল করি, আপনার ডেটা পাঠাই দিই, ওরা আবার সিমিলারলি আমাদেরকে ডেটা পাঠায়। এইভাবে করে ইন্টারনাল কমিউনিকেশন চলতেছে। এটাকেই বলতেছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দুইজন কথা বলতেছে, বুঝে গেছে? তো এই গেল এপিআই। সিমিলারলি ধরেন আমার এখানে অনেক সময় ফুড ম্যাপিং আছে, ফুড ম্যাপিং কি বলতে পারবেন? আপডেট করার জন্য। কি আপডেট করার জন্য? অলরেডি এক্সিস্ট করে এমন ডেটাকে অলরেডি আছে এমন একটা অবজেক্ট ফুল আমি আপডেট করে ফেলতে চাচ্ছি, অবজেক্টের অনেক ডেটা, পুরো অবজেক্টটাকে আমি আপডেট করে ফেলতে চাচ্ছি, পুরো মডিফাই করে ফেলবো। স্টুডেন্ট অবজেক্টের আইডিটা বাদে, যে আইডি যেটা প্রাইমারি কি বাদে বাকি সব আমি মডিফাই করে ফেলবো, ঠিক আছে? এই কারণে তখন আমরা সাধারণত ফুল ম্যাপিং ব্যবহার করি। আরেকটা আছে প্যাচ ম্যাপিং, কখন ব্যবহার করি? স্টুডেন্টের নেমটাকে আপডেট করতে চাচ্ছি, স্পেসিফিক যদি কোনো অ্যাট্রিবিউটকে আপডেট করতে চাই তখন আমরা প্যাচ ম্যাপিং ব্যবহার করি। ইন্টারভিউ কোশ্চেন এটা এটা কি এপিআই এর কনসেপ্ট থেকে আসছে?
না এটা সব কিছু ফুটের ক্ষেত্রে কি আমার ম্যান্ডেটরি সবগুলোই চেঞ্জ করব? ফুটের ক্ষেত্রে কি আমার ম্যান্ডেটরি সবই চেঞ্জ হ্যাঁ সাধারণত যদি এরকম হয় পুট মানে আমরা বুঝি পুরো অবজেক্ট চেঞ্জ করে ফেলতেছে সে আর প্যান্সে কি জাস্ট একটাই? একটা বা স্পেসিফিক কোনো অ্যাট্রিবিউট আচ্ছা, এরকম মাঝামাঝি দুই পাঁচটা থাকে আমি দুইটা চেঞ্জ করব। প্যাচ ইউজ করবেন। দুইটা সেপারেট প্যাচ। হ্যাঁ যদি আপনি ডট সেট ইউজ করেন তখন আপনি প্যাচ ইউজ করবেন, আর যদি আপনি পুরাটা ডট দিয়ে রিপ্লেস বানিয়ে দেন তখন ফুট ইউজ করবেন। যেমন রিকোয়েস্ট প্যারাম নেম আপনি যদি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে পোস্ট ব্যবহার করবেন। রিকোয়েস্ট প্যারাম দিয়ে অনেকগুলো প্যারামিটার তো নিতে পারবে। হ্যাঁ রিকোয়েস্ট প্যারামে আরও অনেকগুলো হইতে পারে কমা দিয়ে। রিকোয়েস্ট বডি আবার কিন্তু একটা হবে, কারণ বডি তো একটাই এক পুরো অবজেক্ট। পুরো অবজেক্ট। রিকোয়েস্ট বডি কিন্তু আবার মাল্টিপল হতে পারবে না। আচ্ছা আরেকটা হচ্ছে ডিলিট ম্যাপিং। ডিলিট ম্যাপিং হচ্ছে আমরা সাধারণত যদি ডিলিট করতে চাচ্ছি এরকম একটা মেথড যদি হয় বা এরকম কিছু হয় তখন আমরা ডিলিট ম্যাপিং ব্যবহার করি, বুঝে গেছে? তো সাধারণত গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এই কয়টাই ব্যবহার করা হয় কমন। এটার কোনো পারপাস নেই, আমরা যাতে মানে ইউজুয়ালি বুঝতে পারি যে একটা রিকোয়েস্ট যে যাচ্ছে এই রিকোয়েস্টটাকে কীভাবে ডিল করতেছে সেটাকে বোঝার জন্যই হচ্ছে আমরা সাধারণত এই ডিলিট মেথড ব্যবহার করি। কিন্তু আপনি যদি ডিলিট ম্যাপিং দিয়ে গেট করেন এটা পসিবল, আপনি করতে পারবেন ডিলিট ম্যাপিং দিয়ে গেট চাইছেন, কিন্তু এটা কনভেনশন না। হ্যাঁ গেট দিয়ে আপনি চাইলে সব করে ফেলতে পারবেন, কিন্তু এটা কনভেনশন না যে আপনি গেট দিয়ে ডিলিট করতেছেন। হ্যাঁ সব পসিবল। গেট ম্যাপিংয়ে বডি পাওয়া যায়, আপনি পাইছেন তো ফাইন লিফের ক্ষেত্রে, ঠিক আছে? এটা ব্যাক এন্ড অ্যাকসেপ্ট করবে কিনা ব্যাক এন্ডের বিষয়, ঠিক আছে? আপনি অ্যাকসেপ্ট করতে হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার ফরমেশন, দ্যাটস ওয়াই আপনাকে কনভেনশন মেইনটেইন করতে হবে যে এইভাবে পাঠাইলে সে বুঝতে পারবে আচ্ছা এটা হচ্ছে এই রিলেটেড টাস্ক। সাধারণত আমরা গেট বাদে অন্যগুলা ইউজ করি না ইতে, মানে আপডেট করার ক্ষেত্রে গেট ইউজ করি না। আমরা একটা মানুষ মানে আপডেট করতে চাইতেছে একটা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলো আপডেট হয়ে গেল, জিনিসটা আসলে আমরা সাধারণত করি না। তো এক একটা মেথড আমরা এক এক রকমভাবে ব্যবহার করি। বুঝে গেছে এতটুকু? ওকে, সো এই গেল হচ্ছে আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার, যেটাকে আমরা এখন বলবো রেস্ট কন্ট্রোলার, ঠিক আছে? তো যেহেতু মাইক্রো সার্ভিস আমাদের এই প্রজেক্টের শেষ এখানে, যেটার লাইব্রেরিজ হচ্ছে আমাদের কার কাছে? আবিরের কাছে। আবির হয়ে গেছে প্রজেক্ট? কাছাকাছি স্যার, এখন ইউরো কি বলে? জি জি জি, এরকম কিন্তু আমরা চাচ্ছি না। দেখছেন মাইক্রো সার্ভিসের প্রবলেম। ওকে, আমরা এখন নতুন প্রজেক্ট তৈরি করতেছি, সেটা হচ্ছে কোর্স মাইক্রো সার্ভিস। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমার হয়েছে। এতটুকু পর্যন্ত হয়ে গেছে। ওকে, আলাদা মাইক্রো সার্ভিস স্টুডেন্ট আছে আপনার কোর্সে? হ্যাঁ ঠিক আছে। না না, মানে জাস্ট স্টুডেন্ট আছে আর কিছু নেই। না না না, আমি তো আপনাকে কোর্স দিতে যাচ্ছি, শুধু কোর্স থাকবে আপনার। ও স্যার, আপনি বলছেন যে আগে একটু করার পরে মানে এটা আলাদা প্রজেক্ট হিসেবে, আলাদা প্রজেক্ট, ঠিক আছে? তো এই যে আমি আলাদা একটা প্রজেক্ট তৈরি করলাম, নেক্সটে ক্লিক করলাম, স্প্রিং বুট, লম্ব, স্প্রিং ওয়েব। তাহলে কি আমি এখন অ্যাডভাইজিং করব? না এটাই করেন, এটা তো হয়নি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ড হয়ে গেল। এটা তো কোন স্টুডেন্ট নিয়ে করতেছেন? নাম হচ্ছে স্টুডেন্ট। কংগ্রাচুলেশনস। আপনি এবার দেখেন স্টুডেন্টটা হয়েছে, ডেটাবেস সেম, এপিআই বা আইডি কি বলেন? আইডি বলেন। ওকে, মুখস্থ হইলে বলেন।
বলছিলাম তোমার দেখতে। শেষ ইতিহাস শেষ হয়ে গেছে কি বলেন আইপিটা বলেন 909. ফায়ার অফ করা হ্যাঁ অফ করা Courses, like it's an attribute, ID, name, and credit. কোড টাইটেল ক্রেডিট
আচ্ছা ডেটা নিয়ে করতেছি ওকে আমারটা হয়েছে আপনারটা হচ্ছে ফায়ারওয়াল অফ করছেন এই আপনি তো ল্যাপটপে করতেছেন আপনার সাথে কানেক্ট করতে হয়ে যাবে আমার সাথে কেমনে কানেক্ট করবেন ওয়াইফাই স্যার হটস্পট যে গগন প্রজেক্ট যেভাবে দেখছেন পাসপোর্ট একটু তাহলে তো আমি এর সাথে কানেক্ট করতে পারবো না ওই যে আবিরের সাথে না স্যার গভর্নমেন্টের কোনো আছে তো কে করতেছেন আচ্ছা আজকে মনে হয় দেখাতে পারবো না টাইম নাই আপনি তো ফাঁকিবাজি করলেন স্যার আপনারটা আরেকটা দুইটা কোডে রান করেন স্টুডেন্ট আর কোর্স তাই করতে হবে মনে হচ্ছে এর জন্য আমি ওইভাবেই আগেছি ঠিক আছে আচ্ছা তো ইন্টারনেট করে নিজেই হুম স্যার ইন্টারনেট করে আগে নিজে লিখে রাখেন কমেন্ট করে দেখবেন আচ্ছা তো দুইটা প্রজেক্ট দেখেন দুইটা ডিফাইন করে রান করতেছে একটা হচ্ছে 9901 পোর্টে এটা যদিও আমাদের আবিরের আরেকটা হচ্ছে আমার 9902 তে রান করতেছে একই জিনিস রান করতেছে তো স্টুডেন্ট আলাদা হয়ে গেল কোর্স আলাদা হয়ে গেল দুটো ডিফাইন প্রজেক্ট হয়ে গেল এখন অ্যাডভাইজিং এর জন্য আমাদের আবার কোড করতে হবে আর কি ওইটা শুরু করলে শেষ করতে পারবো না আজকে ঠিক আছে এটা কালকে দেখাবো তো মাইক্রো সার্ভিস হচ্ছে আর কি মাইক্রো সার্ভিস হচ্ছে তো কালকে আমাদের ফার্স্ট পয়সা তাহলে আপনি কোর্সটা নিয়ে এসে পড়েন পিসিতে ঠিক আছে আর আপনি এটা তো করাই আছে কালকে আপনি এটা রান হবে আপনারটা রান হবে আর আমি এখানে অ্যাডভাইজিংটা করে ফেলবো তাহলেই তো হয়ে গেল ঠিক আছে তিনজনের তিনটা পিসি হ্যাঁ ল্যাব ক্লাস হ্যাঁ স্যার কালকে ল্যাব কি করে কি করবেন স্যার ইউএমএস যে কোডটা করা আছে ওইটা আমাদেরকে দেখাই দেবেন এই তো শুরু না ওটা তো আমি ডিপ্লয় করে দেখাতে পারবো না তো সবার পিসিতে একটা করে কপি দিয়ে দিতে হবে না স্যার আপনার পিসিটা কপি দেখাই আমার পিসি থেকে একটা কপি রাখবো স্যার এটাতে রাখলেই হবে স্যার তো এই হইলো বিষয় তো আপনাদের রিয়্যাক্ট শিখতে বলছিলাম রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার বা এনি ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে এই যে আমি তো এখন HTML থেকে বের হয়ে গেছি আমি এখন আপনাকে একটা জেসন দিতেছি এখন আপনি তো আমাকে আমি তো জেসন বুঝবো না পরীক্ষার সময় তখন আমাকে তো কিছু একটা দেখাইতে হবে তাই না তখন আপনাকে এই জেসন থেকে একটা HTML বা যেভাবেই মন হয় দেখাইতে পারেন তো আপনি যেটা করতে পারেন আপনি কোনোটাই যদি না পারেন থাইম লিভার একটা প্রজেক্ট করতে পারেন যে যেই প্রজেক্টে শুধুমাত্র থাইম লিভ আছে তো তখন আপনি ওইখান থেকে এই এপিআইটা কল করবেন এপিআইটা কল করে ডেটাটা দেখাই দেবেন থাইম লিভ তো আপনারা আবার পারেন টেবিল দেখানো বা যেটাই করুন স্যার ওটা থেকে রিঅ্যাক্ট কিংবা শেখা ভালো ভালো হবে না আপনি না পারেন না এখন আমি কি করতে হবে ঠিক আছে আমি তো ঘুরে ফিরে জামার মধ্যেই থাকবো ঠিক আছে আপনি যেদিকে নিয়ে যাবেন আর দেখা গেছে আমি জামাতে চলে আসছি তো আর আপনি যদি মনে করেন সেটাও পছন্দ না হয় আমার একটা পোস্টম্যানে ভার্ডিন ভার্ডি ভার্ডিন বিল মডার্ন ওয়েব অ্যাপ ইন জাভা ঠিক আছে আপনারা ভার্ডিন ইউজ করতে পারেন তো এটা ইউজ করলে যে এটা সুন্দর টাকা পয়সা জাভাতে কোড লিখতে হয় স্যার এটা কিসের স্যার টাকা পয়সা কিছু দেওয়া লাগে টাকা আর পয়সা টাকা পয়সা একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত দিতে হয় না আচ্ছা তাহলে এই যে ভার্ডিনে মনে করেন যে এরকম অনেক জাভা এফএক্স এর মতন আর কি এটা যেটা দিয়ে আপনি আমার এমনি তো সিম্পল লাগে এটা একটা ডেমো আছে কোথায় যে এটা সবই করা যায় আর কি ভার্ডিন ডেমো এটা সার্চ করুন। হ্যাঁ ফন্টেন একটা ফ্রেমওয়ার্ক এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে তো জাভাতে হ্যাঁ এটা জাভা বেস পুরোপুরি জাভা বেস
তাহলে এটাই কি? এটা কি দিয়ে বানানো? এটাই ভার্ডিন দিয়ে বানানো। হ্যাঁ ভার্ডিন দিয়ে বানানো। অবশ্যই জানতে পারেন ভার্ডিন যদি ভার্ডিন দিয়ে যেমন বানানো কম হয়, বডি মিসার কম করে বানানো। সেটাই, এটা কেমন কথা। জাভা যেমন জাভা দিয়ে বানানো, জাভা করতে জাভা দিয়ে যেতে। না সি প্লাস প্লাস দিয়ে। আছে। তো প্রবলেম আছে হচ্ছে প্রাইসিং নিয়ে আর কি প্রবলেম। জি স্যার। তো যাদের টাকা পয়সা আছে তারা ভার্ডিন চয়েস করতে পারে। আর টাকা পয়সা না থাকলে টাকা পয়সা না থাকলে HTML নিজে লিখবেন। স্যার মানে এটা নিজে লাগাই ভালো। কি হবে? এই ফ্রন্টেড বানানো হয়, ফ্রন্টেডের সাথে কোলাবোরেশন করে। HTML এখানে লেখা লাগে না, লাগানো। HTML চাইলেও লিখতে পারবে, পসিবল, কিন্তু এটা পুরাপুরি জাভা বেসড। XML এর মতো। এমনি স্যার টাইম লিঙ্ক দিয়ে করতে গেলে কি বললেন, আমরা একটা প্রজেক্ট বানাবো, হ্যাঁ। আমরা এখন কি করতে পারবো, আমাদের যতটুকু হ্যাঁ, যা আছে সবই করতে পারবেন। আপনি টাইম লিভ দিয়েই কালকে ক্লাসটা পরে করতে পারবেন মনে হয়। তো টাইম লিভ আর একটা প্রজেক্ট হবে, ওই প্রজেক্টে আপনি API গুলো কল করে করে জায়গা দেখাবেন। API কলকে আমরা আগামী ক্লাসে দেখব। স্যার দুইটা সার্ভিসের যদি কথা বলা হয়, ওই তো একইভাবে কালকে দেখাই দেবো। API হিট করা হয়। হ্যাঁ, ওই API হিট করতে হবে। এটাকে বলে মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস কমিউনিকেশন। স্যার তাই অথেন্টিকেট আছে এটা কেন? সার্ভিসের অথেন্টিকেশন থাকবে না, সার্ভিসের মেইলে কল করে দাঁড়াবে। দুইটাতে আলাদা থাকবে নাকি মনে করেন একটা কোর্স আর একটা হচ্ছে স্টুডেন্ট, আর অথেন্টিকেট কোন পার্টে হবে? এই পার্টে নাকি যে পার্টে আছে সেই পার্টে কোর্সের কাছে আপনি রিকোয়েস্ট করেন। এই কথাটা মনে করেন কোর্স সার্ভিসের কাছে স্টুডেন্ট সার্ভিস একটা জিনিস আসছে রিকোয়েস্ট করতেছে, তাহলে আপনি স্টুডেন্ট সার্ভিস অথেন্টিকেট করবেন না? আমাদের জিহাদ তো স্টুডেন্ট সার্ভিসের লুক নিয়ে টোকেন নিয়ে দিতে পারে, ভাইদের তো অবশ্যই করতে হবে। যার যে রিকোয়েস্টটা হ্যান্ডেল করতেছে ডিল করতেছে সে ওই টোকেনটা ভেরিফাই করবে। মানে স্যার ধরেন আমি স্টুডেন্টকে বললাম, স্টুডেন্টের সব ডাটা আমি পারমিটও দিয়ে রাখছি, কোর্সকে বলছি যে কোর্স তুমি হচ্ছে মানে অথেন্টিকেটেড ছাড়া দিবা না, কারণ স্যার ও মানে এইরকম কিছু করতে পারবে যে ও না, আমি তো স্টুডেন্টকে যদি পারমিটও দেন, স্টুডেন্ট লাইক দিয়ে দিতে পারমিটও দিতে তাহলে তো ও সব টিকেট আপনার থেকে নিয়ে নেবে। আপনি যদি অথেন্টিকেট দেন, হ্যাঁ পারবেন। অথেন্টিকেট দেন তখন যদি কোর্স সাইজ আপনার সাথে এটা চাই তখন আপনার কাছে অথেন্টিকেট ওই তারপর ডেটা তো এইসব ক্ষেত্রে JWT টোকেন ইউজ করতে হয়, টোকেন বেস অথেন্টিকেশন বলে এটাকে। যেমন আপনাদের একটা জিনিস দেখাই, মনে করেন লিওনের যেটাকে আমরা গালিগালাজ করি, সেটা দিয়ে এক্সাম্পল দিই। স্যার তার মানে কি একবার মানে লগইন করার পরে টোকেন জেনারেট হবে, সেখানে আমার রোল তারপরে কি কি অথরিটি আছে সেগুলো ওখানে লেখা থাকে। ওই টোকেনটা আপনার পাস আইডি কার্ড। টোকেনটাকে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠানো লাগে এমন। হ্যাঁ, এই যে আমি যখন রিকোয়েস্ট করতেছি মনে করেন তো ফ্রন্ট এন্ড, ঠিক আছে? এই ফ্রন্ট এন্ডে যখন আমরা রিকোয়েস্ট করতেছি হাবিজাবি রিকোয়েস্ট করলাম, এই যে সাইন ইনে ক্লিক করলাম, এই যে দেখেন এই সাইন ইনের সময় আমাদেরকে এই লিংকে রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে? এই রিকোয়েস্ট পাঠাইছে কি কি দিয়ে, এখানে বডি আছে, এই যে পেলোড হচ্ছে, এখানে অনেক কিছু দিয়ে পাঠাইছে এবং রেসপন্স পাঠাইছে হচ্ছে দেখেন একটা কোড, তারপর ইনভ্যালিড সাইন ইনফরমেশন, দেখেন এই ইনভ্যালিড সাইন ইনফরমেশনটাই সে বলে, কিন্তু লেখা দেখেন যে লেখা থাকবে ইনভ্যালিড সাইন ইনফরমেশন। তো একটা নির্দিষ্ট ফরম্যাটে তারা ডেটা পাঠায়, অলওয়েজ সেম ফরম্যাটে ডেটা পাঠাইতে হয়। তো এটা আমরা স্ট্রাকচার করে নিচ্ছি, যেই কল করুক না কেন ও স্পেসিফাইড ফরম্যাটে ডেটা পাবে, ওই ফরম্যাটটাই আসলে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ওই অনুযায়ী ডেটাটা দেখায় দেয়। ঠিক আছে, এখন যেটা আমি দেখেছি স্ট্রেট ফরওয়ার্ড কোড দেখাইছি আর কি, যে স্টুডেন্ট একবার রিটার্ন করতেছে, কোর্স একবার রিটার্ন করতেছে। বাট আপনি যদি রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, রিয়েল লাইফে আমরা সবসময় একটা নির্দিষ্ট ফরম্যাট ফলো করি, ওই ফরম্যাট অনুযায়ী ডেটাটা রেসপন্স করে। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে API। তো বাইরে মাঝে মাঝে যেটা হয় আমাদের এই যে ব্যাকএন্ড যেটা আছে সেটা ডাউন হয়ে যায়, যখন ডাউন হয়ে যায় ফ্রন্ট এন্ডটা তো ডাউন হয় না, ফ্রন্ট এন্ডটা থাকে, তো ব্যাকএন্ড রেসপন্স করে না, দ্যাটস দ্য আপনি এরর পান। তো এইটা হচ্ছে আমাদের ওই API কল আর কি। তোমার স্যার শব্দ ব্যাক এন্ড। স্যার এখানে অ্যাকচুয়ালি স্যার সব back end স্যার এটা আলাদা কোয়েশ্চেন স্যার, মোর দ্যান 15K এটা 12K ছিল। স্টুডেন্ট জয়েন্ড আস, হ্যাঁ ইটস ইওর টার্ন। আমি যখন লাস্ট দেখছিলাম তখন 12K ছিল, এটাও কি স্যার আপডেট করা হয় নাকি স্যার? না, এটা কয়দিন আগে কে যেন বলছিল, আব্দুল্লাহ মনে বলছিল নাকি যে 12কে দেখাচ্ছে অনেক দিন ধরে, জি স্যার। তখন এটাকে 15 করে দিতে ও বলছিল। ও আচ্ছা আচ্ছা জি স্যার।
জি স্যার, অনেক কেউ দেখে নাই আর কি, আব্দুল্লাহ প্রথম নজরে আনছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ JWT টোকেন ব্যবহার করবে। ও আচ্ছা, যেটা বলতেছিলাম শেষ করিনি, সরি। তো এই যে সাইন ইন করলো, সাইন ইন যখন ভ্যালিড হয় তখন একটা টোকেন দেয়, এই মানে একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে JWT টোকেন বলি আমরাকে, যে জেসন ওয়েব টোকেন। এই জায়গায় যদি আপনি যান JWT জেসন ওয়েব টোকেন, তো এই টোকেনটা দেয়। এই টোকেনের উপরে আপনার এই টোকেনটা যতক্ষণ মেয়াদ থাকে, এই টোকেনের মেয়াদের উপর ডিপেন্ড করে, যে দেখেন যেরকম একটা টোকেন আর কি, যে দেখছেন এইটা তিনটা পার্ট আছে, এটা একটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড পার্ট। প্রথম পার্ট মিন করে এটা কোন অ্যালগরিদম দিয়ে এনক্রিপ্ট করা হয়েছে, তাহলে সেম অ্যালগরিদম ফলো করে ডিক্রিপ্ট করতে হবে। এই মাঝখানের পার্টটা বড় হয় সাধারণত, এইটা হচ্ছে আমাদের পেলোড, যে এইটার ভিতরে কে মানে কে লগ ইন করছে, কখন ইস্যু হয়েছে, আইওটি মানে হচ্ছে কখন হচ্ছে এটা এক্সপায়ারি হবে, তো এই আইডি কার্ড এটা ভ্যালিডিটি দেয়। আর লাস্টের পার্টটা হচ্ছে সিক্রেট, ঠিক আছে, যে এই কোন সিক্রেট দিয়ে এটা এই টোকেনটা জেনারেট করা হচ্ছে, যেটা আপনি জানেন না আর কি। তো এইটা জানলে পরে আপনি এটা টেক আউট করে ফেলতে পারবেন আর কি। তো এই JWT টোকেনটা যদি যে কোনো JWT টোকেন আপনি যদি এখানে এনে দেন, ওই টোকেনের ডিটেইলস আপনাকে দিবে, ঠিক আছে। কিন্তু আপনি এটাকে টোকেনটা জেনারেট করতে পারবেন না, কারণ আপনার কাছে টোকেনটা নেই। আপনি অ্যালগরিদমও দেখতে পারবেন, পেলোডেও দেখতে পারবেন। তাহলে পেলোড যেহেতু দেখা দিতেছে, তাই এখানে আমাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন রাখতে হয় না। এমন কোনো ইনফরমেশনই রাখবেন যেগুলো আসলে দেখতে দেখতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আপনি ট্রেস করার জন্য এই টোকেনটা। স্যার, আমি যখন একটা সার্ভিসে লগইন দিব তখন তো আমার টোকেন হবে। কোন একটা সার্ভিসে যখন প্রথমবার অথেন্টিকেশন করলেন, আপনাকে একটা টোকেন দেবে। হ্যাঁ এখন আমি যখন যদি মাইক্রো সার্ভিস কানেক্টেড হয়, হ্যাঁ আমি যখন আরেকটা সার্ভিসে শিফট করব, হ্যাঁ, তখন ওই টোকেনটা ওনার জন্য অ্যালাউ হবে। কি করে এটা কিভাবে বুঝবো? ওই সব মেকানিজম সেম থাকতে হবে মাইক্রোসার্ভিসের ক্ষেত্রে, যাতে ওই টোকেনটা অ্যালাউ করে এইটা এই মাইক্রোসার্ভিস লিখতে হবে ওই সিকিউরিটি কোডটা। দুই পাশেই এই টোকেনটা যাতে সব টোকেন তো আপনি দেখেন একটা ফরম্যাট আছে, যে কিভাবে আপনি এনক্রিপ্ট করতেছেন, কোন সিক্রেট কি দিয়ে করতেছেন, মানে এনক্রিপ্ট করলেন, সেম প্রসিডিউর সবকটা মাইক্রোসার্ভিস শেয়ার করা থাকবে, যে এই সার্ভিস এইভাবে যে টোকেনটা আসে তাহলেই ভ্যালিড। টোকেন তো জেনারেট হলো, একটা মনে করেন অথেন্টিকেশন সার্ভার আপনাকে একটা টোকেন জেনারেট করে দিচ্ছে, আপনার এইটা তো ভ্যালিডিটি জানতে হবে, কিভাবে এটাকে ভ্যালিড করবেন, ঠিক আছে। তো সবাই মাইক্রোসার্ভিস যারা আছে সবাই সেম প্রক্রিয়ায় এটাকে ভ্যালিডিটি আছে কিনা সেটা চেক করবে। সবার কাছে সেম কোড থাকবে, সেম সিক্রেট টোকেন থাকবে, সেম অ্যালগরিদম ফলো করে তারা ডিক্রিপ্ট করবে। বুঝতে পারছেন? একটা মেথড তো আছে, কমন একটা মেথড আছে না, জিজ্ঞেস করছিলাম যে ভ্যালিড কি না, এটা বুঝবে কি করে? ওই তো সেম সিক্রেট টোকেন সবার মাঝে থাকবে। তিনটা মাইক্রো সার্ভিস আমি মনে করেন যে এবিসি দিয়ে এনক্রিপ্ট করছি, আপনাদের ডিক্রিপ্ট করার সময় ওই এবিসি নাম্বারটা তো লাগবে, ওই এবিসিটা তিনজনের কাছে থাকবে। সেম প্রসেস আবার হ্যাঁ, সেম প্রসেস আবার ডিক্রিপ্ট করে ভ্যালিড করতে, যেরকম আমরা ওই যে অথেন্টিকেশন করার সময় দেখলাম একই জিনিস, একইভাবে আমি ডিক্রিপ্ট করব। তো যখন মাইক্রোসার্ভিস হয়ে যায় তখন আর সেশন কাজ করে না, কারণ ডিফারেন্ট ইউআরএল হয়ে যায়। তো তখন হচ্ছে আমাদের টোকেন বেস অথেন্টিকেশন যাইতে হয়। তাহলে স্ট্রিং সিকিউরিটি তো মূলত সেশন লাগে না, স্ট্রিং সিকিউরিটি তো সেশন বেজে, ওইটা তো ওই যে ওইটাকে তখন আপনার টোকেন বেজে করতে হবে। এক্সট্রা তো সেশনের মনে হয় দরকার পড়ে না। না, ওটার ক্ষেত্রে দরকার পড়ে না স্ট্রিং সিকিউরিটি ইউজ করলে, কিন্তু যখন আপনি ব্যবহার করবেন আলাদাভাবে তখন তো আপনার ওই মেকানিজম লিখতে হবে, নাহলে পরে অন্য একটা মাইক্রোসার্ভিস একসাথে তো আপনাকে মানে চিনবে না। বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তো আগামী ক্লাসে আমরা বাকি ডিটেলস দেখবো না। স্যার একটা সময়